গল্প শুরু হয় ফ্রাঙ্ক মরিস নামে এক ভয়ানক অপরাধীকে দিয়ে, যাকে আলকাট্রাস নামের একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হচ্ছিল। আলকাট্রাস জেল সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে তৈরি হয়েছিল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। কিন্তু ফ্রাঙ্ক তো জেল ভেঙে পালানোর জন্য বিখ্যাত ছিল। সে আজ পর্যন্ত অনেকগুলো জেল থেকে পালিয়েছে, কিন্তু আলকাট্রাস থেকে পালানোর কথা আজ পর্যন্ত কেউ ভাবেনি। সেখান থেকে পালানো তো অনেক দূরের কথা। এরপর জেলে পাঠানোর পর প্রথমে ফ্রাঙ্ককে ভালোভাবে তল্লাশি করা হয়। এরপর তাকে তার সেলে পাঠানো হয়, যেখানে এখন তার বাকি জীবন কাটাতে হবে। পরের দিন নাস্তার সময় ফ্রাঙ্কের সঙ্গে দেখা হলো লিটমাস নামের এক বুড়ো কয়েদির সঙ্গে, যে একটি ইঁদুরকে নিজের পোষা প্রাণী বানিয়ে রেখেছিল। লিটমাসের সঙ্গে কথোপকথনের সময় ফ্রাঙ্কের চোখে পড়ে উলক নামে আরেকটি কয়েদি, যে প্রকাশ্যে তাকে বিরক্ত করছিল। কিন্তু ফ্রাঙ্ক তাকে উপেক্ষা করে লিটমাসের সঙ্গে কথা চালিয়ে যায়। এর কিছুক্ষণ পর তাকে ওয়ার্ডেনের ঘরে ব্রিফিং এর জন্য ডাকা হলো। সেখানে ওয়ার্ডেন তাকে হুমকি দিয়ে বলে, এখান থেকে পালানোর চেষ্টা করো না, কারণ তার মতো না জানি কতজন এসেছে আর কতজন গিয়েছে, কিন্তু কেউ পালাতে পারেনি। তবে ওয়ার্ডেনের কথা বলার সময় ফ্রাঙ্ক ওয়ার্ডেনের ঘর থেকে একটি নেইল কাটার চুরি করে নেয়, যা দেখতে খুবই ছোট জিনিস হলেও সে জানতো আলকাট্রাসের মতো জেলে ছোট একটি জিনিসও অনেক কাজে লাগতে পারে। তাই ফ্রাঙ্ক তার সেলে ফিরে আসতেই সে নেইল কাটারটি বাইবেলের ভিতরে লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর একসাথে গোসল করার সময় উলফ আবারও ফ্রাঙ্কের কাছে আসে এবং সে তাকে আবারও বিরক্ত করতে শুরু করে। কিন্তু এবার ফ্রাঙ্ক তাকে উপেক্ষা করার মুডে ছিল না, যার ফলে সে উলফকে ধরে পেটাতে শুরু করে। আর তারই আচরণ জেলের ভিতরে তার একটি আলাদা সুনাম তৈরি করে দেয়। এরপর থেকে আর কেউ তার সঙ্গে অযথা পাঙ্গা নিত না। ধীরে ধীরে জেলের লাইব্রেরি ফ্রাঙ্কের দ্বিতীয় ঘর হয়ে যায়। সেখানে তার দেখা হলো জেলের লাইব্রেরিয়ান ইংলিশের সঙ্গে। ইংলিশকেও আলকাট্রাসের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, ফলে সে বাইরের জগতে বের হওয়ার ইচ্ছা ছেড়ে দিয়ে শুধু বইয়ের ভিতরে নিজেকে ডুবিয়ে রেখেছিল। আসলে ইংলিশ আর ফ্রাঙ্ক দুজনেই ইতিহাসের উপর লেখা বই পড়তে খুব পছন্দ করত, যার ফলে খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। এই সময় ফ্রাঙ্কের পরিচয় হয় ডক নামের এক কয়েদির সঙ্গে, যে ছিল সাধারণ এক শিল্পী। সে তার বেশিরভাগ সময় ছবি আঁকাতেই কাটাতো। ডকের মধ্যে আলকাট্রাসের মতো ভয়ঙ্কর জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু তার ছবি আঁকার অভ্যাসই তাকে এখনো মানসিকভাবে সুস্থ রেখেছিল। সেই সন্ধ্যায় এক প্রহরী ফ্রাঙ্ককে কাঠমিস্ত্রির কাজের কথা বলে, যেখানে ঘন্টায় 15 সেন্ট বেতনও পাওয়া যায়। তবে খুব শীঘ্রই ফ্রাঙ্কের জন্য আরো বিপদ বাড়তে চলেছিল। একদিন যখন সব কয়েদি তাদের সেল থেকে বাহিরে ছিল, ঠিক তখনই উল্ফ আবারও ফিরে আসে। কিন্তু এবার তার হাতে একটি অস্ত্র ছিল। সে সেটা দিয়ে ফ্রাঙ্কের উপরে আক্রমণ করতে চাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে ডক ফ্রাঙ্ককে সতর্ক করে দেয়, যার ফলে ফ্রাঙ্ক নিচের জ্যাকেট দিয়ে সেই হামলা ঠিকিয়ে দেয়। তখন অল্প আর ফ্রাঙ্কের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। প্রহরীরা যখন তাদের থামানোর চেষ্টা করে, তখন ওর প্রহরীর উপর হামলা করে বসে। ফলে দুজনকে পাঠানো হয় ডি ব্লকের সলিটারি কনফাইনমেন্টে। এই সলিটারি কনফাইনমেন্টে কয়েদিকে একা রাখা হতো। এটি ছিল এক ধরনের খাঁচা, যেখানে যেতে কোনো কয়েদি চাইতো না। আর এখন ফ্রাঙ্ককে কেবল আত্মরক্ষার জন্য সেখানে যেতে হয়। কিন্তু এই বিষয়টির কারণে ফ্রাঙ্ক ভীষণ রেগে গিয়েছিল। 2 সপ্তাহ ওই খাঁচায় থাকার পর যখন তাকে মুক্ত দেওয়া হয়, তখন লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে ফ্রাঙ্ককে খুশি করার জন্য একটি ওয়েলকাম নোট পাঠায়। ফিরে আসার পর ফ্রাঙ্কের সঙ্গে তার প্রতিবেশী চার্লিরও বন্ধুত্ব হয়, যে সেখানে এক ভয়ঙ্কর ডাকাতি শাস্তি কাটছিল। তখন চার্লি ফ্রাঙ্ককে বলে, সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করার কারণে সে ভীষণভাবে অনুতপ্ত, কারণ তার এই ভুলই তার অপরাধকে আরো বড় করে তুলেছিল। পরের দিন ওয়ার্ডেন কাউকে না জানিয়ে হঠাৎ জেল পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। সেই সময় সে এক কয়েদির সেলে গিয়ে নিজের একটি প্রতিকৃতি দেখতে পায়, যা দেখে সে প্রথমে বেশ খুশি হয়েছিল। কিন্তু সেই মুহূর্তের মধ্যে সে নির্দেশ দিল জেল থেকে ডগের আঁকা সব ছবি সরিয়ে ফেলতে। আর তার এই সিদ্ধান্ত ডগকে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়, কারণ ডগ শুধু তার আঁকার নিচের ওপর ভিত্তি করেই এখানে বেঁচে ছিল। সে নিজের প্রতিটি ছবিকে ভীষণ ভালোবাসতো। তখন ফ্রাঙ্ক ডগকে হাজারবার বোঝানোর চেষ্টা করে, কোনো সমস্যা নেই ভাই, এটা তো মাত্র পেইন্টিং, এখন এখানে এভাবেই বেঁচে থাকতে হবে। কিন্তু ডগ এই ধাক্কা সামলাতে পারছিল না। একদিন শিফটের সময় ডগের 3টি আঙ্গুল কেটে যায়, যা আসলে ওয়ার্ডেনের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ছিল। এই ঘটনাতে গার্ডরা দ্রুত ডাক্তারকে ডাকার জন্য পাত্রা পাঠায়। আর অন্যদিকে ফ্রাঙ্ক নিচুপ দাঁড়িয়ে শুধু ডগের দিকে তাকিয়ে থাকলো। সেই রাতে যখন ফ্রাঙ্ক নিচের সেলে বসেছিল, তার চোখে পড়ে ভেন থেকে বের হওয়া একটি তেলাপোকার দিকে। এটা দেখে ফ্রাঙ্কের মনে হয় হয়তো এই ভ্যানটুই বাইরে কোনো দরজার রাস্তা হতে পারে। ঠিক তখনই ইংলিশ তাকে বলে, আসলে ওয়ার্ডেন ডকে সব পেইন্টিং সরিয়েছিল,
কারণ সে নিজের প্রতিকৃতি পছন্দ করেনি। পরের বার খাওয়ার সময় ফ্রাঙ্কের দেখা হয় জন আর ক্লারেন্স নামে দুই ভাইয়ের সঙ্গে। ওরা আগের এক জেল সাক্ষাতের সময় থেকে ফ্রাঙ্ককে চিনত। কথা বলতে বলতে তারা আলকাট্রাজ নিয়ে আলোচনা শুরু করে। কিভাবে এই জেল থেকে পালানো একেবারে অসম্ভব, কারণ জেলটি চারদিক থেকে সমুদ্রের পানিতে ঘেরা। তাদের মতে এখন তাদের সারা জীবন এখানে কাটাতে হবে। কিন্তু তাদের এই কথাবার্তায় ফ্রাঙ্কের মাথায় এক নতুন আইডিয়ার বীজ বপন হয়। এখন ফ্রাঙ্ক ইতিহাস গড়তে চাইছিল। সেই জেল থেকে পালানোর প্রথম মানুষ হতে চাচ্ছিল। সেই রাতে ফ্রাঙ্ক ওয়ার্ডেনের রুম থেকে চুরি করা নীল কাটারের সাহায্যে নিজের ঘরে গ্রিলের চারপাশে সিমেন্ট খোঁচাতে শুরু করে। আর যতবারে সে গার্ডদের পায়ের শব্দ শুনতে পায়, ততবারে নীল কাটারটা বাইবেলের ভিতরে লুকিয়ে রেখে পড়ার বান করতে থাকে, যাতে কারো সন্দেহ না হয়। এদিকে সময় যেতে যেতে তার এই পরিশ্রমের ফল আসতে শুরু করে। ধীরে ধীরে গ্রিলের চারপাশে সিমেন্ট দুর্বল হয়ে যাচ্ছিল। এদিকে সাক্ষাৎকারের সময় যখন ইংলিশ আর চার্লি নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে চায়, তখন ইংলিশ তার মেয়ের সঙ্গে কথা বলতে খুব দ্বিধা করছিল, কারণ তার মেয়ে তার অনুপস্থিতিতে অনেক বড় হয়ে গেছে। আর মেয়ের শৈশবটা দেখতে না পারার জন্য ইংলিশ প্রচন্ড অনুশোচনা করছিল। অন্যদিকে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করার সময় চার্লি জানতে পারে যে তার বাড়িতে তার মায়ের শরীর খারাপ। ডক্টরের মতে চার্লির মায়ের হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে, এবং এই ঘটনায় চার্লির মনে আলকাট্রাজ থেকে পালানোর একটা প্রবল ইচ্ছা জাগিয়ে তোলে। পরের দিন সকালে নাস্তার সময় ফ্রাঙ্ক, জন আর চার্লির সামনে নিজের জেল থেকে পালানোর প্ল্যান তুলে ধরে। ফ্রাঙ্কের মতে নোনা পানি আর বাতাস জেলের ভবনকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল, যার ফলে তারা সিমেন্ট কোটে মেল্টিনেশন গ্রিল খুলে ফেলতে পারবে। এরপর সেই গ্রিল দিয়ে পাইপলাইনের কাছে পৌঁছে সেখান থেকে পালানো সম্ভব হবে। কিন্তু সমস্যা ছিল, জেল থেকে বেরোবে তো ঠিকই, কিন্তু সমুদ্র পেরোবে কিভাবে? এই ব্যাপারে ফ্রাঙ্ক বলে ক্লারেন্স জেলের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে। সে সেখান থেকে ধীরে ধীরে রেইনকোট আর সামান্য রাবার সিমেন্ট চুরি করতে পারবে। এসব দিয়ে আমি লাইফ বোর্ড আর লাইফ জ্যাকেট বানাতে চান, আমার উপর ভরসা রাখো। তখন ফ্রাঙ্কের এই প্ল্যান সবার খুব ভালো লাগে এবং সবাই মিলে এই প্ল্যানে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ফ্রাঙ্ক প্রতিদিনের মতো নিজের সেলে সিমেন্ট খুঁড়তে থাকে। এবার তার সঙ্গে ছিল চার্লিও। সে নিজের সেল থেকে চারপাশে নজর রাখছিল, যাতে কোনো গার্ড তাদের প্ল্যানের খবর না পায়। এদিকে ফ্রাঙ্কের কাজ চলছিল ঠিকই, কিন্তু নীল কাটা ছোট হওয়ায় সেটা চালাতে অনেক বেশি সময় লাগছিল, আর পরিশ্রম করতে হচ্ছিল অনেক বেশি। নীল কাটারটা তেমন ধারালো ছিল না, তাই জোরে চাপ দিতে হচ্ছিল। এই কারণে ফ্রাঙ্কের হাতে বেশ কয়েকটা চোট লেগে গিয়েছিল, যা এখন তাকে ভীষণ বিরক্ত করছিল। তাই পরের সকালে সে সবাইকে এই সমস্যার কথা বলে, এবং তাদের মতে এখন তাদের দরকার বড় ও শক্তিশালী কোনো অস্ত্র। ঠিক তখনই ফ্রাঙ্কের নজর গেল নিজের চামচের দিকে। সে সঙ্গে সঙ্গে নিজের চামচটা জুতোর সঙ্গে ঘষে নোংরা করে ফেলে। তারপর গার্ডকে ডেকে এনে চামচ নোংরা হওয়ার অভিযোগ করে। বাকি সবাইও তাকে সমর্থন জানিয়ে চামচ বদলানোর অনুরোধ করে। গার্ডেরও এতে কোনো সমস্যা মনে হয় না, এবং সে সহজেই নতুন চামচ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন তারা চামচ বদলাতে ফ্রন্ট ডেস্কে যায়, তখন জন ওখানে থাকা গার্ডকে নিজের কথার জালে ফাঁসিয়ে রাখার চেষ্টা করে। আর এই সুযোগে ফ্রাঙ্ক চুপি চুপি একটা বড় বাড়তি চামচ নিজের পকেটে ঢুকিয়ে নেয়। কিন্তু তার জন্য এটা যথেষ্ট ছিল না, তাই সে লিকমাসের কাছ থেকে 20 দিনের মিষ্টির ভাগের বিনিময়ে বাকি জিনিসগুলো জোগাড় করে নেয়। এরপর ফ্রাঙ্ক চামচটাকে গলিয়ে নীল কাটার আর কয়েনের সঙ্গে জোড়া লাগায় এবং বানিয়ে ফেলে একটি নতুন অস্ত্র, যেটা নীল কাটারের চেয়ে অনেক বেশি কার্যকরী প্রমাণিত হয়। সেই রাতে ফ্রাঙ্ক দ্রুত সিমেন্ট খোলার কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই সেখানে এক গার্ড চলে আসে, কিন্তু চার্লির চোখে সেটা পড়ে না। সৌভাগ্যক্রমে ঠিক সময় ইংলিশ এসে গার্ডের মনোযোগ সরিয়ে দেয়, যার সুযোগ নিয়ে চার্লি জেল বার্সে জোরে ঘুষি মারে, যাতে ফ্রাঙ্ক সতর্ক হয়ে যায়। এদিকে ইশারা পেতে ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে সব সরঞ্জাম লুকিয়ে রাখে। ওরা এবারে রক্ষা পেলেও ফ্রাঙ্ক বুঝে যায় যে সে চার্লির উপর পুরোপুরি ভরসা করতে পারবে না। পরের কয়েকদিন ফ্রাঙ্ক বুঝতে পারে যে ওই গ্রিলগুলোর ভেতর প্যাচও লাগানো আছে, যেগুলো বলার জন্য তাদের নতুন এক অস্ত্র বানাতে হবে। এই সময় যখন ফ্রাঙ্ক বাহিরে যাওয়ার সুযোগ পায়, সে গ্রিল থেকে খোলা সিমেন্ট গোপনে বাইরে ফেলে দেয়। কার্পেন্টার শপে কাজ করার সময় ফ্রাঙ্ক গোপনে একটি ছোট্ট যন্ত্র বানিয়ে ফেলে, কিন্তু সেটা দোকান থেকে বাইরে নিয়ে আসতে হলে তাকে মেটাল ডিটেক্টর এড়িয়ে আনতে হবে। আর এই জন্যই সে নিজের হাতে একটি মরিচা ধরা লোহার টুকরো রাখে, এবং মেটাল ডিটেক্টর অ্যালার্ম বেজে উঠতেই ফ্রাঙ্ক গার্ডের হাতে সেই মরিচা ধরা টুকরোটা দিয়ে দেয়। কিন্তু তার আসল যন্ত্র লুকানো ছিল জুতোর ভিতর। নিচের সেলে পৌঁছাতে সে ওই অস্ত্রের সাহায্যে গ্রিল খুলে ফেলে, আর গ্রিলের ওপাশে ছিল পাইপলাইনের জাল, যা হয়তো তাদের মুক্তির পথ হতে পারে। কিন্তু ফ্রাঙ্ক জানতো যে এখনো তাদের আরো শক্তিশালী প্ল্যানিং এর দরকার আছে, তাই তারা নকল মাথা বানানোর সিদ্ধান্ত নেয়, যার সাহায্যে তারা গার্ডে ধোকা দিতে পারবে।
এরপরে তারা দ্রুত জিনিসপত্র জোগাড় করতে শুরু করে, যেখানে জনের কাজ ছিল নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করা, আর চার্লির দায়িত্ব ছিল রঙের ব্যবস্থা করা। অন্যদিকে ফ্রাঙ্ক ইংলিশের সাহায্যে অনেকগুলো খবরের কাগজ জোগাড় করে। এরপর সব জিনিস একত্র হতেই ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। সে প্রথমে খবরের কাগজগুলোকে দেয়াল থেকে করা সিমেন্টের সঙ্গে মিশিয়ে মানুষের মাথার খুলের মতো একটি কাঠামো বানায়। এরপর তার উপরে রং আর চুল লাগিয়ে তারা গার্ডে ধোকা দেওয়ার ব্যবস্থা করে। তাদের প্ল্যানকে আরো শক্তিশালী করার জন্য চার্লি আসল গ্রিলের মতো দেখতে নকল জাল তৈরি করে, যা তারা পালানোর সময় আসল গ্রিলের জায়গায় বসিয়ে দেবে, যাতে কোনো গার্ড লক্ষ্য না করেছে এখানে আসল গ্রিল লাগানো নেই। এরপরে এক রাতে ফ্রাঙ্ক একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার জন্য সে নকল খুলে আর নকল গ্রিল ব্যবহার করে। কিন্তু পাইপলাইনের উপর পৌঁছার পর ফ্রাঙ্ক একটি লোহার দরজা দেখতে পায়, যেটা সে একা পার করতে পারবে না। ঠিক তখনই এক গার্ড সব সেলের রাউন্ডে বের হয়, আর যখন সে ফ্রাঙ্কের সেলের কাছে আসে সে সন্দেহ করলেও তারা সামহাও বাঁচতে পারে। এবার তারা বুঝতে পারে যে তাদের প্ল্যানে কিছু পরিবর্তনের দরকার। পরের সকালে ফ্রাঙ্ক আর চার্লি গত রাতের ঘটনার বিষয়ে আলোচনা করে। ততক্ষণে জন আর ক্লেরেন্সও নিজেদের নকল খুলি বানিয়ে ফেলে। এরপর সবাই এই পরিকল্পনা নিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। সেই রাতে জন এবং চার্লি একে অপরের সাহায্যে আবারও সেই লোহার দরজার সামনে পৌঁছায়। দরজা খুলতে খুলতে তারা বুঝতে পারে যে তারা দরজাটি কেটে দিতে পারে, কিন্তু এর জন্য তাদের উন্নত সরঞ্জামের দরকার। পরের দিন মিউজিক ক্লাস চলাকালীন চার্লির চোখে পড়ে একটি পুরোনো পাপের উপর, যা দেখে সে মনে করেছে তারা এটি একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে পারবে, এবং এজন্য সে সব মিষ্টি লিটমাসের সঙ্গে বদলে দিতে রাজি হয়। এবার ক্লাস থেকে পাকাটি বাহির বের করার জন্য চার্লি এটিকে একটি বাদ্যযন্ত্রের বাক্সে রাখে, যার সাহায্যে তারা সহজে বাইরে বের হতে পারে। পাকা ফ্রাঙ্কের হাতে পড়ার সঙ্গে সঙ্গে সে একটি নতুন সরঞ্জাম বানাতে লাগে। এরপর তারা আবারও সেই লোহার দরজার কাছে আসে, এবং এবার তাদের একটি নতুন সরঞ্জামের সাহায্যে তারা দরজাটি কেটে ফেলে। অন্যদিকে অনেক শব্দ হয়, যার আওয়াজ তখন গার্ডদের কাছেও পৌঁছায়, কিন্তু গার্ডরা বেশি না ভেবে শব্দটাকে উপেক্ষা করে দেয়। এদিকে ফ্রাঙ্ক আর তার সঙ্গীদের রাস্তা তৈরি হয়ে যায়, যার পরে তারা মঙ্গলবার রাতে বিশ্বের সব থেকে নিরাপদ আলকাট্রাজ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকালে নাস্তার সময় ফ্রাঙ্ক টেবিলে একটি ফুল রাখে, যা কুকুর ডগের স্মৃতির জন্য ছিল। তখন ওই ফুলের সঙ্গে সঙ্গে ওয়ার্ডেনের নজর পড়ে, আর সে ফ্রাঙ্ককে জেলের নিয়ম মনে করে দিয়ে ফুলটি চেপে দেয়। তখন ওয়ার্ডেনের এই আচরণে সবচেয়ে বেশি রেগে যায় লিটমাস, কিন্তু সে যখন ওয়ার্ডেনের উপর হামলা করতে যাচ্ছিল হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়, আর সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর ওয়ার্ডন হঠাৎ ফ্রাঙ্কের সেলে তল্লাশি করে, কিন্তু সে সেখানে কিছুই খুঁজে পায় না, যার কারণে সে বেশ রেগে যায়, এবং এর আগে সে চার্লি এবং ফ্রাঙ্কের সেল পরিবর্তনের নির্দেশ দেয়। অন্যদিকে ওলফো সলিটারি কনফাইনমেন্ট থেকে মুক্তি পেয়েছিল, এবং সে এখন আবারও ফ্রাঙ্কের উপর হামলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। কিন্তু হামলা করতে এগোতেই ইংলিশ তাকে মাঝখানে ধরে ফেলে। সেই রাতে ফ্রাঙ্ক, জন, চার্লি এবং ক্লেরেন্স পাইপে মিলনের সিদ্ধান্ত নেয়, কিন্তু সময় মতো চার্লি অনেক বেশি ভীতু হয়ে পড়ে এবং পরিকল্পনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাকিরা সম্পূর্ণভাবেই তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছিল। এদিকে চার্লি চোখের সহনে তার স্বাধীনতার স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। অপরদিকে ফ্রাঙ্ক এবং বাকিরা ওই দরজা পার হয়ে ছাদ পর্যন্ত পৌঁছায়, যেখানে তাদের এখন সানলাইট থেকে বাঁচতে হবে। এদিকে চার্লিও অবশেষে জেল থেকে পালানোর মন স্থির করে। এরপর সে পুরো গতিতে পাইপলাইনের মধ্য দিয়ে সে লোহার দরজার দিকে এগোয়, আর কিছুক্ষণের মধ্যে সে পাইপলাইনের সাহায্যে ওই দরজার কাছে পৌঁছে যায়। কিন্তু এখন সে ওই দরজা একা পার হতে পারছিল না, আর এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে সে তার ভয়ের কারণে নিজের স্বাধীনতার সুরক্ষা হারিয়ে ফেলেছে। অন্যদিকে সানলাইট থেকে বাঁচতে বাঁচতে ফ্রাঙ্ক, জন এবং ক্লেরেন্স জেলের প্রাচীর পর্যন্ত পৌঁছায়। এরপর তারা নিশ্চিত করে যে আশেপাশে কেউ আছে কিনা, এবং তারপর চুপচাপ প্রাচীর পার করে জেল থেকে বেরিয়ে যায়। এখন তারা তিনজনেই রাস্তা পার করে সমুদ্রের তট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারা ভালো করে জানতো কে কি করবে, ফলে তিনজন শান্তি ও দ্রুততার সাথে তাদের কাজ সম্পন্ন করছিল। তারা দ্রুত নৌকার ভেতর বাতাস ভরতে শুরু করে, যা মুখ দিয়ে ভরা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু তবুও তারা নিজেদের জীবন বাঁচাতে এটি করে। এবার তারা আলকাট্রাজের সীমানা থেকে চিরতরে দূরে যেতে সমুদ্রের দিকে নামে। পরের সকালে যখন গার্ডরা রাউন্ড দিতে আসে, তারা প্রথমে সবকিছু স্বাভাবিক মনে করে, কিন্তু এরপর তারা দেখতে পায় ফ্রাঙ্ক এখনো ঘুমাচ্ছে। এরপর যখন ফ্রাঙ্কের মুখ থেকে চাদর সরানো হলো, তখনই যেন তাদের পায়ের নিচের জায়গায় সরে যায়, কারণ আজ তাদের সামনে এমন কিছু ঘটেছে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। পুরো জেল জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু কেলেঙ্কারি হয়ে গেছে, এবং কিছু কয়েদি জেল থেকে পালিয়ে গেছে। আসলে ফ্রাঙ্ক তার মাথার জায়গায় নকল খোপড়িটি ব্যবহার করেছিল,
যেটা সে এতদিন বানিয়ে রেখেছিল। এরপর গার্ডরা তৎক্ষণাৎ অ্যালার্ম বাজিয়ে দেয় এবং শীঘ্রই জানা যায় যে সেখান থেকে আরো 2জন কয়েদি পালিয়ে গেছে। এরপর পালানো কয়েদিদের খোঁজ শুরু হয়। তাদের খুঁজতে নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল। তবুও ফ্রাঙ্ক, জন এবং ক্লেরেন্সের কোনো তথ্য পাওয়া যায়নি। তখন কিছু পুলিশ সদস্য ভেবেছিল যে হয়তো তারা সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু ভিতরে ভিতরে ওয়ার্ডন জানতো যে তারা বাঁচতে পেরেছে এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত অ্যালকাট্রাজ জেল ভেঙেও পালাতে কেউ সফল হয়েছে। তবে ওয়ার্ডনের সামনে জেলের মর্যাদা রক্ষা করারও দায়িত্ব ছিল, যার ফলে তিনি 3জনকে পৃথিবীর সামনে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সত্য কথা হলো, ওয়ার্ডনের এই কথায় কোনো বিশ্বাস ছিল না। আসলে এটি একটি সত্যিকারের ঘটনা, যার পরে ফ্রাঙ্ক জেল ভাঙার জিনিস হিসেবে সারা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। এরপর 1 বছর ধরে গোপনভাবে অনুসন্ধান অভিযান চালানো হলেও তাদের কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি, যার অর্থ হলো তারা সফলভাবে পালাতে পেরেছিল। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।